এই যে পলাতক স্বৈরাচার, এই স্বৈরাচারের সরকারের সময় একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে। যেভাবে চলে গিয়েছে এটিকে যদি আমরা মিলাই তাহলে দেখব যে 5ই আগস্ট আরেকজন দেশ ছেড়ে পালিয়ে গেছে, ইনিও অনেকটা সেভাবেই পালিয়ে গিয়েছেন। কিন্তু এখন বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না। এবং গতকাল থেকে আজকে পর্যন্ত যতজন মানুষের সাথে আমার কথা হয়েছে প্রত্যেকের মনে প্রশ্ন উঠেছে, প্রত্যেকে প্রশ্ন করছে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার জানেটা কি। সাথে এও অভিযোগ উঠেছে সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। পলাতক স্বৈরাচারদের সহযোগীদেরও পুনর্বাসনের ক্ষেত্রেও হয়তো তৈরি করতে চাইছে। এই বিষয়গুলো ঘুরে ফিরে মানুষের মনে প্রশ্ন তৈরি করছে। এবার আমি একটু ভিন্ন কথায় আবার আসি। একটি রাষ্ট্রে সংখ্যা গরু কিংবা সংখ্যা লঘু জনগোষ্ঠীর সদস্য হওয়া না হওয়ার উপর দেশের নাগরিকদের নিরাপত্তা কিন্তু নির্ভর করে না, যে কথাটি আরো বিভিন্ন বক্তার বক্তব্যে উঠে এসেছে। আমরা যদি পেছনের দিকে দেখি দেখব পলাতক স্বৈরাচারের সময়ও কিন্তু বর্বর যে বন্দিশালা, আয়নাঘর, অন্ধকার প্রকোষ্ঠ, বছরের পর বছর সেখানে বিনা বিচারে বন্দী মানুষরাই কিন্তু এর সবচেয়ে বড় উদাহরণ। দেশে গণতন্ত্র এবং আইনের শাসন না থাকলে কথিত সংখ্যাগরু কিংবা সংখ্যালঘু অর্থাৎ আপনি কিংবা আমি, আমরা কেউই কিন্তু নিরাপদ নই। এমনকি ক্ষেত্র বিশেষে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ নয়। রাষ্ট্রে গণতন্ত্র এবং আইনের শাসনে নিশ্চয়তা দিতে পারে নাগরিকদের নিরাপত্তা। দেশে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত, জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠা। নির্বাচিত সরকারকে জনগণের প্রতি মুখাপেক্ষী করে দেওয়া গেলে দেশে গণতন্ত্র এবং আইনের শাসন টেকসই হয়ে ওঠে, যা গণতান্ত্রিক দেশগুলো যার সবচেয়ে বড় উদাহরণ। সরকারকে জনগণের কাছে মুখাপেক্ষী এবং দায়বদ্ধ না করে উল্টো নাগরিকদের নিরাপত্তার জন্য এক ধর্মের মানুষকে যদি অন্য ধর্মের মানুষের মুখাপেক্ষী করে দেওয়া হয়, এতে বরং রাষ্ট্র এবং সরকারের অসহায়ত্ব ও গণতান্ত্রিক চেহারাই কিন্তু ফুটে ওঠে। আমি প্রায়শই আমার আলোচনায় একটি কথা বলে থাকি, সেটি হলো সংখ্যা লঘু কিংবা সংখ্যা গুরু এইগুলো হচ্ছে একটি রাষ্ট্রে ধর্ম বর্ণ পরিচয়ের ভিত্তিতে নাগরিকদের বৈশিষ্ট্য বা সংখ্যা নির্ণয়ের জন্য একটি শব্দ মাত্র। খ্রিস্টান ধর্মে বিশ্বাসী আপনি কিংবা আপনারা যারা বাংলাদেশে অবস্থান করছেন, ধর্মীয় ভিত্তিতে বিশ্বাসের ভিত্তিতে পরিসংখ্যানে আপনি এখন সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য। আমি এই মুহূর্তে ইংল্যান্ডে, আমি সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য। আপনি এখন ইংল্যান্ডে আসলে কিংবা আমি বাংলাদেশে ফিরে গেলে সংখ্যালঘু কিংবা সংখ্যাগরু এই হিসাবটিও কিন্তু সঙ্গে সঙ্গে পাল্টে যাবে। এর অর্থ আমাদের যার যার ধর্মীয় বিশ্বাস কিংবা অবিশ্বাস যাই থাকুক, ভৌগোলিক সীমাবেদে দিন শেষে আমরা একই মানুষ। কখনো আমরা কেউ সংখ্যালঘু, আবার কখনো আমরা কেউ সংখ্যাগুরু। কে সংখ্যালঘু কিংবা কে সংখ্যাগুরু কোন সভ্য রাষ্ট্রে এভাবে নাগরিকের পরিচয় নির্ধারিত হয় না। এ কারণেই আমি বলে থাকি একটি আধুনিক রাষ্ট্র এবং সমাজে দেশের জনগোষ্ঠীকে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু হিসাবে বিবেচনা করা বৈষম্য সৃষ্টি এবং একটি অমার্জনীয় অপরাধ। একইভাবে 2024 সালে ধর্ম বর্ণ নির্বিশেষে ছাত্র জনতা, বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, আমরা সকলে মিলেই কিন্তু বীর জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা করেছি আমরা। সুতরাং এই দেশটা কোনো ব্যক্তি কিংবা দলের নয়, এই দেশটা আমার, আপনার, আমাদের সকলের। এই দেশটা এই দেশের জনগণের। সুতরাং ভবিষ্যতে আর কোনো ষড়যন্ত্র যাতে বাংলাদেশকে গণতান্ত্রিক যাত্রা পথ থেকে বিচ্যুত করতে না পারে, সেজন্য আসুন আমরা যে যার অবস্থান থেকে ভূমিকা রাখি। এই ভূমিকা রাখার জন্য আপনাদের উপস্থিত প্রতিটি মানুষকে, যারা আমার সামনে আজকে উপস্থিত আছেন অথবা অনলাইনের মাধ্যমে যারা সংযুক্ত আছেন, প্রতিটি মানুষকে আমি আহ্বান করব, অনুরোধ রাখবো।